তো চট্টগ্রাম বন্দরে দেখতে পাচ্ছেন এমভি স্টার রয়্যাল দিস ইজ এমভি বাংলালিয়া দিস ইজ পার্সোনালি বাংলালিয়া কথা বললো মাত্র। তো এই জাহাজটি সম্ভবত চিটাগাংয়ে ঢুকবে না। সো মনপুরা ঘাটে যেহেতু পানি নেই, ঘাটে নাব্যতা কম, যার কারণে এই যে স্পিডবোটের সাহায্য নেওয়া হচ্ছে যাত্রীদেরকে জাহাজে ওঠানোর জন্য। এখন বেলা 12:27 বাজে, মনপুরা ঢালচরে চলে আসলো। সো এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, এটার কাজটা কি? এটা হচ্ছে আমরা এখানে রিজার্ভ করে উপরে সার্ভিস দিচ্ছি, মানে এখানে পানিটা রিজার্ভ থাকে, উপরে আর কি টাঙ্গিতে দেন, তারপরে এটা। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভারের একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি বেতুয়া চরফেশন থেকে আজকে আমি চট্টগ্রাম যাব বারোয়ালিয়া জাহাজে। তো সম্প্রতি বেতুয়া চরফেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত জাহাজ চলাচল শুরু হয়েছে। তো এমভি বারোয়ালিয়া এবং এমভি কর্ণফুলী এক্সপ্রেস এই দুইটি জাহাজ নিয়মিত এখন চলাচল করতেছে। আর এই জাহাজটি অনেক দিনে চাওয়া ছিল ভোলাবাসীর জন্য। যারা ভোলা থেকে চট্টগ্রামে যাতায়াত করেন তাদের বাস যোগে যাতায়াত করাটা খুব কষ্ট, অনেকটা ঘুরে যেতে হয়, অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তো এখন যারা এই জাহাজে করে চরফেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন, তারা জাহাজে খুব সহজে খুব দ্রুত সময়ে যেতে পারবে। তো এই মুহূর্তে আছি বেতুয়া লঞ্চঘাটে। আর বেতুয়া লঞ্চঘাট থেকে সকাল 8টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমভি বারোয়ালিয়া এই জাহাজটি। আর এই জাহাজটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে, কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে চলাচল করেছে এই বছরেই। আর এখন বেতুয়া থেকে চট্টগ্রাম রেগুলার চলাচল করবে। তো আজকে ছেড়ে যাবে এমভি বারোয়ালিয়া জাহাজটি, আবার অপর দিক থেকে মানে চট্টগ্রাম থেকে আবার ছেড়ে আসতেছে কর্ণফুলী এক্সপ্রেস। তো এই দুইটি জাহাজ দুই পাশ থেকে নিয়মিত সার্ভিস দিবে। তো প্রবেশ করতেছি তাদের ভিতরে। এটা হলো তাদের এসি চেয়ার। এগুলোর ভাড়া হলো 1000 টাকা করে, যারা বেতুয়া থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে বেতুয়া যাবেন। আর যারা হাতিয়া থেকে উঠবেন তাদের জন্য এই ভাড়া আবার 600 টাকা। সো এটা হলো প্যানারোমা চেয়ার। আর তো 1000 টাকা দিতে হবে যদি কেউ যায়। আর এখন যে ছেড়ে দিবার 15 মিনিট পরে, কিন্তু এখন যাত্রী চাপটা নেই, কারণ এখন চট্টগ্রাম থেকে সব লোক আসবে। ঈদের পরে আবার বেতুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তখন আবার প্রচুর লোক যাবে। আর যেটা জানতে পারলাম যে এই জাহাজ নাকি নিয়মিতই চলাচল করবে। নিয়মিত যদি চলাচল করে তাহলে ভালো হবে। আর এটা হলো দ্বিতীয় তলার, এটা হলো ফ্রন্ট ডেকে আর কি, এটা মেইন ডেক আর কি, দ্বিতীয় তলার সামনে। আর এই চেয়ারগুলোর ভাড়া হলো, এটাগুলো সানডেক চেয়ার আর কি বলে এগুলোকে। এগুলোর ভাড়া হলো 1000 টাকা করে, মানে এসি নন এসি চেয়ারের ভাড়া একই। আর এগুলো হলো লঞ্চ বার্থিং করানোর যন্ত্র, লঞ্চকে নোঙ্গর করানোর জন্য আর কি যন্ত্রটি ব্যবহার হয়। তো দেখতে পাচ্ছেন যে এই রশিটি খুব শক্তভাবে এই বেতুয়া ঘাটের যে মঠ, সে মঠের সাথে শক্ত করে বাঁধা হয়েছে। আর এটা হলো সার্চ লাইট। আপনাকে ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আসসালামু আলাইকুম। দেখতেই পারলেন, উনি বললো যে 8 থেকে 8.5 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এটা হলো তিনতলা চলে আসলাম। তিনতলায় তাদের কিভাবে চালায় ব্রিজ রুম, মানে মাস্টার ব্রিজ। তো ব্রিজ রুমটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা, এটা হলো তাদের মাস্টার ব্রিজ বারোয়ালিয়া জাহাজের। তো বারোয়ালিয়া জাহাজের মাস্টার ব্রিজটা একটু দেখাতে চাই। এটা মেরিন রেডার, আশেপাশে থাকা নৌযান এই মেরিন রেডারে ডিটেক্ট করে। আর এটা হলো জিপিএস, এখানে রুট ম্যাপ সেভ থাকে। তারপর জাহাজটি কি পরিমাণ গতিতে চলতেছে সেটা এখানে দেখা যাবে। আর এটা হলো ইঞ্জিন জেনারেটর কন্ট্রোলার। গ্রিন লাইনের মতো এই জাহাজটি পুরোটা হলো ব্রিজ কন্ট্রোল, ইঞ্জিন চালু বন্ধ সবকিছু এই মাস্টার ব্রিজ থেকে করা হয়। সরকারি যতগুলো ভেসেল আছে, জাহাজ আছে সরকারি, সবগুলো জাহাজে কিন্তু এরকম ব্রিজ কন্ট্রোল থাকে। লঞ্চের মতো মানে ম্যানুয়াল টেলিগ্রাফ সিস্টেম থাকে না। আর এটা হলো হাইড্রোলিক সিস্টেমে জাহাজটিকে ডানে বামে নেওয়া হয়।
তো এটাই হলো হাইড্রোলিক স্টিয়ারিং, এটার সাহায্যেই আর কি জাহাজটি ডানে বামে যাবে। উদ্বোধন করা হয় এবং 20 তারিখে চিটাগাং থেকে এবং কর্ণফুলী আর এটা হলো ভিএইচএফ, এই ভিএইচএফ এর সাহায্যে আশেপাশের যে নৌযান সেই নৌযানে যোগাযোগ করা যায়। ভোলাবাসী এর সুফল ভালোভাবে ভোগ করতে পারবে। আর এটা কি, এটা ইঞ্জিন রুমে যোগাযোগ করার ইন্টারকম টেলিফোন, হ্যাঁ ইঞ্জিন রুমে কল করার জন্য। এখানে আরেকটি জিপিএস দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো ইঞ্জিন কিরকম গতিতে চলতেছে, ইঞ্জিন প্যারামিটার বলে। আর এটা কি? এটা হলো এআইএস, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। এআইএস, এটা জিপিএস এর কাজ করে, এআইএস কাম জিপিএস, জিপিএস এরও কাজ করবে, হ্যাঁ অটোমেটিক আইডেন্টিফিকেশনেরও কাজ করবে। আর এটা হলো রাডার, এটা রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। এটার মাধ্যমে আমরা রাতের বেলা কুয়াশায় আমরা বিভিন্ন জাহাজের প্রতিচ্ছবি অর্থাৎ ইকো দেখতে পাবো। আচ্ছা, আমাদের এই মানে এই জায়গা থেকে আমরা বেতো থেকে ছেড়ে আমরা কি কি ঘাট ধরে যাব? আমরা বেতুয়া থেকে ছাড়ার পরে মঙ্গল সিদ্ধা, তারপরে তজিমুদ্দিন, এরপরে আমরা মনপুরার পরে ঢালচরের পরে হাতিয়া ঘাট, এই ঘাটগুলো যাবে এবং হাতিয়া ঘাট থেকে সরাসরি চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনাল সদরঘাট, সেখানে যাই ওয়াটার মানে সদরঘাট, যেখানে তাজউদ্দিন যেখান থেকে ছাড়ে, না ওর থেকে আর একটু সামনে যাবে, ওটা একটু সামনে। আচ্ছা, আর আপনি এই জাহাজে কতদিন যাবত আছেন? মানে আমি এই জাহাজে 3 বছর যাবত আছি। এর আগে আমি দেওয়ান জাহাজে ছিলাম। আচ্ছা, যেটা চট্টগ্রাম সেন্ট মার্টিন, এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে আছি। এই জাহাজের ক্যাপ্টেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন তালুকদার। ফরিদ হোসেন তালুকদার, ওকে। এছাড়া আপনাকে সব ইকুইপমেন্ট গুলো দেখেন এখানে। আচ্ছা, যেমন এটা ইকো সেন্টার, এই যে পানির ডেপ দেখা যাচ্ছে 9.8 মিটার। 9.8 মিটার। হ্যাঁ হ্যাঁ। আর এটাকে বলে যে এনএমএ মিটার, বাতাসের গতি এবং বেগ। আচ্ছা, বেগ প্লাগ বাতাসের মানে ডিরেকশন কোন দিক থেকে, আচ্ছা মানে এটা হলো বাতাস কোন দিক থেকে আসতেছে সেটা দেখাবে, আর কি পরিমাণ গতি সেটা আর কি দেখাবে। মানে খুব এরকম নেভিগেট ইকুইপমেন্ট আমরা যেরকম সদরঘাট যেরকম লোকাল লঞ্চ গুলো দেখি সেরকম আর কি এতটা আধুনিক নেভিগেট ইকুইপমেন্ট নাই, তবে পুরো জাহাজটি গ্রিন লাইনের মতোই ব্রিজ কন্ট্রোল। আরেকটা জিপিএস, হ্যাঁ রাডার, হ্যাঁ তাদের রাডার কিন্তু দুইটা, হ্যাঁ রাডার দুইটা। এই সাইডে আরেকটা আছে, পিএ সিস্টেম বলে, পাবলিক অ্যাড্রেসার সিস্টেম। এটা দিয়ে আমরা কথা মানে ধরেন আদান প্রদান করি এবং জাহাজের লোকজনকে আমরা সতর্ক করি, জাহাজের লোকদের সাথে কথা বলি। মেরিন এমপ্লিফায়ার বলা হয় এটা। আচ্ছা, মানে একটা সি গোয়িং জাহাজে যেরকম মানে ক্রাইটেরিয়া থাকা দরকার তার সবগুলো ক্রাইটেরিয়াই মানে ফিল আপ করা হয়েছে, মানে সবগুলো শর্তই মানা হয়েছে এই বারৈলা জাহাজে। সো এখানে ফ্যাক্স মেশিন, এখান থেকে কোনো দরকারি ডকুমেন্টস কোনো কিছু থাকলে ওনারা সব এখান থেকেই কাজকর্ম করতে পারে। এই যে এই সুইচটা দিয়ে ইঞ্জিন স্টার্ট দেন, আর ইঞ্জিন বাড়ানো কমানো এটা ইঞ্জিন স্টার্ট থেকে বেশি, এই যে ইঞ্জিন স্টার্ট হয়েছে এখানে একটা হবে, এখানে আচ্ছা এখন জাস্ট গিয়ার বক্স থেকে প্রোপেলার শেপটা ঘুরতেছে না, কিন্তু ফ্লাই হুইলটা ঘুরতেছে আর কি, সেটা হলো 450 আরপিএম এ ঘুরতেছে। সর্বোচ্চ আরপিএম কত উঠে? 1000। ওকে, তো জাহাজটির ছাড়ার এখন প্রস্তুতি চলতেছে। বাম পাশের ইঞ্জিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশের ইঞ্জিনকে পেছনে চালানো হয়েছে, আর ডান পাশের ইঞ্জিনকে সামনে। এটাকে বলা হয় গন বেগার। তো জাহাজটাকে গন বেগার করা হচ্ছে। আর ইঞ্জিনের আরপিএম বাড়তেছে আস্তে আস্তে, দেখতেছেন ধীরে ধীরে আরপিএম বাড়ানো হচ্ছে। সো ফাইনালি আমাদের বারৈলা জাহাজটি 8:13 ছেড়ে যাচ্ছে। যদিও ছাড়ার সময় বরাবর 8টা, সবাই 8টা বাজে চলে আসবেন, যেহেতু আজকে প্রথম ট্রিপ কিছু ফর্মালিটিস মেনটেনের জন্য একটু দেরি হয়ে গিয়েছে।
ঘাট ফর্মালিটিস। সো বের হয়ে যাচ্ছে বেতুয়া ঘাট থেকে বের হয়ে যাচ্ছে বারোয়ালিয়া জাহাজ, আর আমাদের নেক্সট ঘাট সম্ভবত মঙ্গল শিকদার হবে। সো মানে হাতের ইশারায় ওনারা জাস্ট খুব ইজিলি ইঞ্জিনকে কন্ট্রোল করে, মানে ব্রিজ কন্ট্রোল জাহাজের এই একটা সুবিধা, খুব ইজিলি ইঞ্জিনকে কন্ট্রোল করা যায়। সো বের হয়ে গেল বেতুয়া থেকে, আমাদের যাত্রা শুরু হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমাদের নেক্সট ঘাট হবে মঙ্গল শিকদার। তো ছেড়ে দিল, আর এখন পুরোটা ভাটা মানে এখন স্রোতের বিপরীতে যাচ্ছে জাহাজটি, বারোয়ালিয়া জাহাজটি। আর স্রোতের বিপরীতে স্পিড হলো 7.3 নটিক্যাল মাইল, আর এটা হলো তার স্রোতের বিপরীতে স্পিড। আর এই স্পিডটা মূলত পানির যে স্রোতের যে ফেভার, স্রোতের প্রতিকূল অনুকূল, মানে পানির যে গতি, সেই গতির উপর কিন্তু ডিপেন্ড করে। আর এটা এখন হচ্ছে যেহেতু স্রোতের উল্টো পথে যাচ্ছে, তাই গতিটা একটু কম। যখন স্রোতের সাহায্য পাবে, স্রোতের অনুকূলে যাবে, তখন এই গতি 12-13 নট উঠে যাবে। সো 900 আরপিএম এ চলতেছে, 1000-এর মধ্যে 900 আরপিএম এ চলতেছে। আর এর ইঞ্জিন হলো উইচাই, হর্স পাওয়ার প্রায় 818 হর্স পাওয়ার। তো ইঞ্জিনটি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই, তখন আপনারা বুঝতে পারবেন। এবং এই নদীর পরে আমরা মেঘনা ধরে আমরা চলতেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আজকে এই মুহূর্তে ওয়েদারটা একটু গোলাটে ওয়েদার, তবে বাতাস কিছুটা ঠান্ডা বাতাস, একটু শীতল আবহাওয়া আর কি। আর শীতের আমেজটা, মানে শীতের যে আমেজ, সেটা এখনো পুরোপুরি কাটেনি নদী থেকে, যার কারণে বেশ ভালো একটু ঠান্ডা লাগতেছে সকাল সকাল। তবে বেলা বাড়ার সাথে সাথে যখন আমরা সাগরে চলে যাব, তখন গরমটা বাড়বে। আর যারা অনেকে আছেন যারা নদী ভ্রমণ পছন্দ করেন, যারা নৌ ভ্রমণে নদী এবং সাগরের দুইটারই ফ্লেভার চান একসাথে, আমি বলবো তারা চট্টগ্রাম থেকে বেতুয়ার এই জাহাজটিতে ভ্রমণ করবেন। তাহলে আপনারা একটা নদী এবং সাগর দুইটার একটা ফ্লেভার পাবেন, ভালো লাগবে আপনার। যদি আপনি একান্তই নদী প্রেমী হয়ে থাকেন, বা আপনার লঞ্চ ভ্রমণ যদি একান্তই ভালো লেগে থাকে। মঙ্গল শিকদার লঞ্চ ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর ওনারা নোঙ্গর রেডি করতেছে। ওনারা এই রশিটি মঙ্গল শিকদার যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটের সাথে বাঁধবেন, আর সেই জন্য তারা এই রশিটি রেডি করতেছেন। আর ওই যে দেখা যাচ্ছে মঙ্গল শিকদার, হয়তোবা মোবাইলে সেরকম বুঝতে পারতেছেন না। এখন 9টা 28 বাজে, আর ছেড়েছিল 8টা 15 বেতুয়াতে। তো বলতে গেলে 1.5 ঘন্টা সময় লাগলো মঙ্গল শিকদার আসতে। সো মঙ্গল শিকদার ঘাটের আশেপাশের সিনারিওটি বেশ ভালো লাগতেছে, পুরো ব্লক দিয়ে বাঁধ দেওয়া। আর এখানে মাছের ট্রলার দেখা যাচ্ছে। আসলে এই জায়গার মানুষের প্রধান জীবিকার উৎস হলো মাছ ধরা। এগিয়ে চলছে আমাদের জাহাজ, আর এখন নদীতে প্রচুর স্রোত। আপনারা আমার ভিডিওতে হয়তো শুরুতে দেখেছিলেন যে স্পিড 7.5 নটিক্যাল মাইল, কিন্তু স্পিড আরো 1 নটিক্যাল মাইল কমে গিয়েছে, 6.5 নটিক্যাল মাইল স্পিড। ভাই মঙ্গল শিকদার পরে কোন ঘাটটা ধরবেন?
চৌমুহনী নাকি? এই মঙ্গলসিদ্ধের পরে মঙ্গলসিদ্ধের পর কোন ঘাট ভাই? তজুমুদ্দি। আপনি কি এই নঙ্গ রেডি করছেন? রোপ মানে নঙ্গ বলতে মানে আচ্ছা, এখানে এই রশিটা এটার কি মেশিন বলে? এটা হচ্ছে উইন্স মেশিন। আচ্ছা আচ্ছা দেখান। এটা এখানে হচ্ছে যে মোটরটা, হ্যাঁ এটা নিচে, আচ্ছা মোটর নিচে। এটা উইন্সের দ্বারা সামনে আচ্ছা এটা হলো উইন্স মেশিন। আর আচ্ছা ওটা হলো নোংর না? হ্যাঁ ওটা নং, একটা মেশিন দিয়ে দুইটা চালান? হ্যাঁ এটা শোনা। আচ্ছা আর আপনার নং নঙ্গর machine? সব এটার দ্বারাই কাজ হয়, এই সব এটা হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম। ওকে হাতিয়ে গেলে হ্যাঁ। ফলানো হবে, তখন নোংর ফেলা ট্রলার দিয়ে যাতে না হবে। রাত্রি দ্বারা হবে। আর হাতে বোঝাইতে হাতে যেতে কটা বাজবে? আর 2 ঘন্টা লাগবে। ওকে চলে আসলাম মঙ্গলসিকদা লঞ্চ ঘাটে। আর মঙ্গলসিকদা লঞ্চ ঘাটের একটি ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মঙ্গলসিকদার ঘাটে পৌঁছে গেল বারোইলা জাহাজটি, এখন বার্থিং করতেছে। আর বারোইলা জাহাজ তো জানেনি সাইড বার্থিং করে। আর অল্প কিছু জানি না এখান থেকে যাত্রী উঠবে কিনা, মনে হচ্ছে 2-1 জন উঠবে। এখন চট্টগ্রাম যাবে নাকি মনপুরা যাবে সেটা না হাতিয়া যাবে। আর ভালোই পানির টান ভালোই দেখা যাচ্ছে, দেখতেছেন যে পানি পেছনের দিকে নামতেছে। সো এখন আপনাদেরকে একটি ড্রোন ফুটেজ দেখাবো মঙ্গলসিকদা লঞ্চ ঘাটের। ভাই নামায় ফেলেন। তো আমি ড্রোন উড়িয়েছি মঙ্গলসিকদার ঘাটে। আর এই ড্রোন ফুটেজটি নিয়ে দিল শুভ ভাই, ড্রোন শুভ ভাই। উনি সময় টিভির ড্রোন ক্যামেরাম্যান। তো উনি আজকে আমার সাথে যাচ্ছেন সময় টিভি খাবারের জন্য। আমাকে চিনেন? সত্যি ভিডিও আসে, পেজ ফলো আছে না? ইয়ামানিল্লাহ, সবাই দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমাদের ড্রোন শুভ ভাইয়ের অনেক ফ্যান আছে। হ্যাঁ ভাই হ্যাঁ ছাড়বে, এই যে আমাদের শান্ত ভাই ছাড়বে, লঞ্চ লাভার। আপনারা ছাড়বো না নাকি? হ্যাঁ এটা ছাড়বো। তো এটা হচ্ছে একটি অত্যাধুনিক ড্রোন, যেটা ER3S। হ্যাঁ, এবং নাইট ভিশন সেন্সর। নাইট ভিশন সেন্সর, নাইট ভিশন সেন্সর, রাত্রেও সেন্সর কাজ করে। ছবি তুলছেন কোনো? না, ভিডিও ছবি তুলবে। ভিডিও আচ্ছা। স্ক্রিপ্ট। মঙ্গলসিকদার ঘাটে ছিল প্রায় 3-4 মিনিটের মতো ছিল মঙ্গলসিকদার ঘাটে। আর যাত্রী উঠছে কয়জন? হ্যাঁ ভাই যাত্রী কয়জন উঠছে কাউন্ট করছে? তো যাত্রী উঠছে তো 3-4 জন উঠছে, বেশি তো যাত্রী দেখি নাই। তো এখন চলে যাচ্ছে মঙ্গলসিকদার ঘাট থেকে, এখন যাত্রা শুরু করলো। আর নেক্সট ঘাট হবে সম্ভবত তজুমুদ্দি। তো পরবর্তী ঘাট হবে তজুমুদ্দি। সেখানে গিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। তবে দেখতেছেন যে মঙ্গলসিকদার ঘাটের যে আশেপাশের সৌন্দর্য জাস্ট অস্থির, মাইন্ড ব্লোয়িং। খুব সুন্দর লাগে। আর বর্ষাকালে এই জায়গার সৌন্দর্যটা আরো বহুগুণে বেড়ে যায়, তখন আকাশটা অনেক পরিষ্কার থাকে, দারুণ লাগে। আছি বারোইলা জাহাজের সামনে। এই জিনিসটা কি? এই যে এটা ক্রেন, এটা মানে কেন এই জাহাজটার মধ্যে? আমি কোনো যাত্রীবাহী জাহাজে কিন্তু এরকম দেখি না। তো মনে করেন যাত্রীবাহী জাহাজে আছে,
হ্যাঁ, যাত্রীবাহী জাহাজে আছে, সরকারি যাত্রীবাহী জাহাজগুলো দেখে সরকারি যাত্রীবাহী জাহাজে আছে। থাকার উদ্দেশ্য হলো কি, কিছু মাল লোড আনলোড হয়। ভারী মাল। হ্যাঁ, ভারী মাল লোড আনলোড হতে হলে ক্রেনের প্রয়োজন আছে। তো আপনি মনে করেন শহরে, আপনি মনে করেন পল্টনে যে কোনো মাল আনলেন, হুম, তো মাল এগুলো উঠাবেন কি দিয়ে? হুম, 20 টন, ধরেন 10 টন, 1 টন, আধা টন। হুম। হ্যাঁ, এই আধা এটা টন মানুষের মাল সম্ভব কিভাবে না। আপনি উড়াবেন? তো ক্রেন দিয়ে উঠাইবার, আপনি উড়াইবার জন্য আপনাকে এই ক্রেন ফিট করে দিছে। আচ্ছা, ও সব কিছু এখানে আছে, সব কিছু। এটা কি, এটা উইন্স মেশিন? এটা হলো উইন্স মেশিন। আর এটা hydraulic crane না? এটাও হাইড্রোলিকে চলে, আচ্ছা, দৌড় হাইড্রোলিকে চলে, এটাও হাইড্রোলিকে চলে, এটাও হাইড্রোলিকে চলে। আচ্ছা, সবই হাইড্রোলিকে চলে। হ্যাঁ, সব হাইড্রোলিকে। মালামাল কি এরকম ওঠানো লাগে? মানে এটা এখন তো আপাতত উড়ানি হয়, কিন্তু টুরিস্ট ভেসেল হয়ে গেছে এটা। টুরিস্ট ভেসেল হয়ে গেছে, এই কারণে লাগে উড়ানো না। হচ্ছে না। আর যদি টুরিস্ট না হইতো তাহলে অবশ্যই লোড আনলোড হইতো। এখন টুরিস্টের কারণে কোনো লোড আনলোড হচ্ছে না। Okay. হ্যাঁ, টুরিস্ট আসা যাওয়া করে, এটা একটা সৌন্দর্য। এখন সুন্দর, সুন্দর যে বাইরের থেকে দেখায় সুন্দর যে এই ক্যারেনটা আছে। মানে কাজ করবে না কাজ? হ্যাঁ, ঠিকঠাক আছে। কাজ করে। হ্যাঁ, ওকে। এই এটা যে running। ক্রেন, এই হ্যাঁ। ক্রেনের ব্যাপারটা তো বুঝলেনি। মালামাল ওঠানোর জন্য আর কি এই হাইড্রোলিক ক্রেনটা ব্যবহার করা হয়। মানে যদিও লাগে না, তবুও এটা দেওয়ার আছে। সো এটা হাতিয়ার যে তাজউদ্দিন আহমেদ যে জাহাজটা, সেই জাহাজে কিন্তু এরকম ক্রেন আছে। আছে, হ্যাঁ। তো আমরা এখন চৌমোহনী তজুমুদ্দি লঞ্চ ঘাটের কাছাকাছি আছি, আর আছি একদম টপ ফ্লোরে। এগুলো হলো সব সানডেক চেয়ার। এই চেয়ারগুলোর ভাড়া 1000 টাকা করে, যদি কেউ বেতুয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত যায়। আর উপরে হলো এটা জেনারেটর, আর ফায়ার হাউস বক্স। তারপর এটার ভিতর দিয়ে ইঞ্জিনে এক্সস্ট ফ্যানের মাধ্যমে এটার ভিতর দিয়ে বাতাস ঢুকে। সো আজকে ওয়েদারটা, এখন রোদ উঠে গেছে অলরেডি। আমরাও আছি তজুমুদ্দি ঘাটের কাছাকাছি, আর এখন সময় বাঁচতেছে সকাল 10:22। আর আপনারা এগুলো দেখতেছেন লাইফ র্যাফট। যেহেতু এটা সি ক্লাস জাহাজ, সি গোয়িং জাহাজ, তাই লাইফ র্যাফট থাকাটা বাধ্যতামূলক এই সমস্ত জাহাজে। আর এটা হলো তাদের লাইট বয়া আর ফায়ার হোস বক্স। এখান থেকে কোনো আগুনের কোনো সমস্যা হলে এই ফায়ার হোস বক্সের ভিতরে পাইপ আছে, পানির পাইপ। সেই পানির পাইপ দিয়ে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি আসবে, সেখান থেকে পানি এসে তারপর তারা নিভাবে যদি কোনো সমস্যা হয়। আর এটা হলো তাদের কেবিন লবি, কেবিন এরিয়া। ভাই কেবিনটা একটু এটা, আচ্ছা, এটা 5400 টাকার একটা কেবিন দেখাই। এটা হলো ভিভিআইপি কেবিন। দুইজনের জন্য একটি বিছানা আছে, একটি ফ্যান আছে, আয়না আছে, একটি ক্যাবিনেট আছে। এটা ভাড়া 5400 টাকা। একটি এসি আছে, পার্সোনাল এসি, বসার জন্য চেয়ার আছে, আর একদম নদীর ভিউ দেখা যাবে যদি কেউ পর্দা সরায়। আর একটা অ্যাটাচ ওয়াশরুম আছে ভিতরে, হাই কমান্ডের একটা ওয়াশরুম আছে, বেসিন আছে। সো কেউ যদি বেতুয়া থেকে, আর একটি আলমারি আছে যাত্রী মালামাল রাখার জন্য, আর আলমারির ভেতরে লাইফ জ্যাকেট আছে। সো এটা যদি কেউ বেতুয়া থেকে চট্টগ্রাম বন্ধ যায় বা চট্টগ্রাম থেকে বেতুয়া বন্ধ আসে, তাহলে তাকে 5400 টাকা দিতে হবে। এটা কি 5400 কি রাউন্ড ট্রিপ ভাড়া? না, রাউন্ড ট্রিপ। ওয়ান ওয়ে কত? 2800। আচ্ছা, ওয়ান ওয়ে হলো 2800 টাকা। আর যদি কেউ রাউন্ড ট্রিপ নেয় তাহলে 5400 টাকা। সো তাদের এরকম আরো অনেকগুলো কেবিনই আছে। আর এগুলো হলো কিন্তু কেবিনের জানালা কিন্তু একদম পুরোটা ওয়াটার টাইট। হ্যাঁ, ওয়াটার টাইট। যেহেতু এটা সি গোয়িং জাহাজ, তাই এই কেবিনের যে জানালাগুলো, সি গোয়িং জাহাজের জানালাগুলো ওয়াটার টাইট হয়ে থাকে। আর একজন ছাপড়ি ইউটিউবার, সে ভিডিও বানাচ্ছে। সো আপনারা হয়তো বা ইউনিক শুভকে চিনেন।
লাইভ বয়ার হচ্ছে এই যে অসংখ্য লাইভ বয়ার কাজ যারা আপনার অনেকেই আমার অডিয়েন্স অনেকেই ওনাকে ছাপড়ি বলেন। আই ডোন্ট নো আপনারা কেন ওনাকে ছাপড়ি বলেন, সেটা একটু কমেন্ট করে জানাবেন যে কেন ওনাকে ছাপড়ি বলেন আপনারা। অনেক উপযোগী একটি জিনিস। ঠিক আছে ভাই, কেমন লাগতেছে ভাই? ভাই অনেক ভালো লাগতেছে, কারণ আসলে আমি একজন নদী প্রেমিক এবং লঞ্চ লাভার। আগে লঞ্চ লাভার ছিলাম না, বাট নদী প্রেমিক ছিলাম। বাট এই লঞ্চে ভ্রমণ করে এসে মানে লঞ্চ নিয়ে দেখলাম সবাই ভিডিও করে। হ্যাঁ, অনেক টাকা। হ্যাঁ মানে আপনাদের অনেক টাকা, but আমি কিন্তু মোটিভেশন পাই নাই। হ্যাঁ, বাট লঞ্চের মানে শট বা বিশেষ করে আমি ড্রোন শট নিয়ে থাকি। হ্যাঁ, লঞ্চের ড্রোন শট আমার কাছে ভালো লাগে, বা বড় বড় শিপিং এর ড্রোন শট আমার ভালো লাগে। এগুলো নিতে নিতে আমার মানে না, আমার আরেক ভাই আছে শান্ত ভাই, হ্যাঁ, তার ভিডিও দেখে দেখে আমি পরে লঞ্চ নিয়ে এই লঞ্চ ব্লগিং এ চলে আসলাম। হ্যাঁ, মানে লঞ্চ নিয়ে ইউনিক ভাই কত টাকা কামান মাসে? আমার ইনকাম নাই, আমার এই পর্যন্ত মানে ইউটিউবে মোটিভেশন পাইছি, পাওয়ার পরে মানে মাত্র $16 ঢুকছে। ঠিক আছে, আমি মিথ্যা কথা বলি না, ঠিক আছে, সত্য কথা বলে আমি যা বলার বলি। বাট আপনাদের মতো লক্ষ লক্ষ টাকা কামাতে পারি না, ইনশাআল্লাহ। যাক, আমরা এখন তজুমুদ্দি আসতে হয়তো বা আর 15-20 মিনিটের মতো সময় লাগবে তজুমুদ্দি আসতে। তজুমুদ্দি আসলে একটা ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করবো। ক্যান্টিন রুম $3 পেছনে একটি ক্যান্টিন আছে। ক্যান্টিন থেকে কফি, এখন রমজান মাস, কেউ দিনের বেলা এখন খাওয়া দাওয়া করবেও না। যে রোজা রাখেন সে খাবে, যে রোজা রেখেছে সে খাবে না। তো ক্যান্টিনটা হলো 3 পেছনের দিকে। যখন সেন্ট মার্টিনে চলতো এখান থেকে কফি কিনে খাইছি, অনেক কফি। তারপর তাদের স্যান্ডউইচটা অনেক মজা। তো এখন কফি স্যান্ডউইচ মনে না পাওয়া যায়, কতগুলো চিপস, এই জুস, এগুলো দেখতেছি। আর $3 একদম পেছনে ইঞ্জিন দুটো 900 RPM চলতেছে, 1000 RPM এর মধ্যে 900 RPM এ চালাচ্ছে। তজুমুদ্দি ঘাটের কাছাকাছি চলে এসেছে বারাউলিয়া জাহাজ। আর নদী ভাঙন রোধে একদম নদীর পাড়ে ব্লক করে রাখা হয়েছে, কারণ এই জায়গায় নদী ভাঙনটা অনেক বেশি হয়। আর যদি ব্লক দিয়ে না রাখা হয় তাহলে নদী ভাঙবে। তো মূলত নদী থেকে রক্ষার জন্যই এরকম ব্লক দেওয়া হয়েছে নদীর পাড়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে তজুমুদ্দি লঞ্চ ঘাট, আর সেখানে এখন যাত্রা বিরতি করবে যাত্রী নিয়ে, তারপর আবার চলে যাবে পরবর্তী গন্তব্য মনপুরা ঢালচর। সো এখন 10:34 বাজতেছে সকাল, আর তজুমুদ্দি ঘাটে চলে আসলো, মানে চৌমুহনী ঘাটে চলে আসলো বারাউলিয়া জাহাজটি। যাত্রী মনে খুব একটা নাই, তবে দর্শনার্থী অনেক যারা এই জাহাজটিকে দেখতে এসেছেন। সো নদীতে এখন স্রোত অনেক, দেখতে পাচ্ছেন নদীর পানি একদম লাফাচ্ছে ভালোই ঘাটের কাছে। ভাই নামায় ফেলেন। তো তজুমুদ্দি থেকে চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব মনপুরা ঘাটে। মনপুরা ঘাটে যেতে কত লাগবে? কত 40 মিনিট, 40-45 তো 40-45 মিনিটের মতো সময় লাগবে মনপুরা ঘাটে। মনপুরে কি ডাইরেক্ট ঘাট দিতে পারবেন? হ্যাঁ, ঘাটে। আর ডালচরে ঘাট শুধু হাতিয়াতে নোংর করতে হবে? হাতিয়াতে নোংর করতে হবে। হাতিয়া পৌঁছাতে 2টা বাজবে, 2টা-3টে প্রায় 2টা বাজতে পারে। সকাল 8:30 বাজে। এখন কত বাজে? চরপেশনে বেতন 10:30, 10:40, 10:30 তো জাহাজটি 1টা বাজতে পারে। একটা ওখান থেকে একটা ছেলে 6টায় গিয়েছিল। হ্যাঁ, তজুমুদ্দি ঘাটে থেকে ইনশাআল্লাহ। আবার আমরা চলে যাব হচ্ছে মনপুরা ঘাটে। হ্যাঁ। মনপুরা ঘাটে এই যে ছাপড়ি কতটুকু সময় লাগবে in action। তো 45-40 এখানে প্রায় 10:41। তজুমুদ্দি থেকে বের হয়ে গেল, তজুমুদ্দি থেকে লঞ্চটি মানে জাহাজটি বের হয়ে এখন একদম এই সোজা চলে যাবে মনপুরা।
কারণ মনপুরাটাই সোজা, 40 মিনিটের মতো সময় লাগবে। এই সোজা মনপুরা গেলে তারপর মনপুরা ঢালচর, তারপর হাতিয়া, তারপর বঙ্গোপসাগর, তারপর চট্টগ্রামে চলে যাবে। সো আজকে হয়তো বা ছটার মতো সময় লাগবে, 5টা-6টা বাজবে হয়তো। সো লেটস সি, দেখা যাক কয়টায় বাজে। সো আমরা এখন মনপুরা ঘাটের কাছাকাছি আছি, মনপুরা ঘাট দেখা যাচ্ছে। আর এখন স্পিড কিছুটা বেড়েছে, স্পিড এখন আমরা কারেন্টের ফেভারে হ্যাঁ, এখন যেহেতু আমরা স্রোতের অনুকূলে যাচ্ছি তাই আমাদের স্পিড 13 নটিক্যাল মাইল হয়েছে। আর কিছুক্ষণ আগে স্রোতের প্রতিকূলে ছিলাম, যার স্পিড ছিল এটার অর্ধেক, 6.5-7.5 নটিক্যাল মাইল। সো পানির শক্তি অনেক। আর ইঞ্জিনের আরপিএম 900, 1000 মধ্যে 900 চলতেছে এখনো। এখন সকাল 11:31 বাজে, মনপুরা ঘাটে চলে আসলো বারাউলে জাহাজ। আর মনপুরা ঘাটের সামনে পানি কম, নাব্যতা কম, যার জন্য একটু সময় লাগবে বার্থিং করতে। আর আমার সাথে আছেন শুভ ভাই। আমার ড্রোন আরেকটা আছে, একটা না, ড্রোন দুইটা, একটা হচ্ছে DJI Air 3S এবং একটি প্রফেশনাল ড্রোন রয়েছে যেটা DJI Mavic 3 Pro। এটা দিয়ে আমি ভাই লঞ্চের ভিডিও করতে আইছি, ড্রোন প্রমোশন করতে আইনি। ওকে, ড্রোন প্রমোশন করতে আসছি। আমরা যে পাখির চোখে আজকে কিন্তু মনপুরা দেখবো, তাই না? হ্যাঁ, পুরো ঘাটের যে পন্টুন রয়েছে হ্যাঁ। সেই পন্টুনটা দেখতে পাবেন, পন্টুন দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনার ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এলে কিন্তু এই মনপুরা উপরে দিয়ে চলে যায়, ঠিক আছে? যত জলজাপটা আছে কিন্তু মনপুরা উপরে দিয়ে যায়, উপকূল Okay. অঞ্চল যেহেতু। সো মনপুরা এখন বার্থিং করতেছে বারাউলে জাহাজ। রামনেওয়াজ ঘাট মনপুরা, প্রায় 10 মিনিটের মতো চেষ্টা করা হলো। তো মনপুরা ঘাটে পুরোপুরি বার্থিং করতে ব্যর্থ হলো বারাউলে জাহাজটি। একটু বলবেন কারণটা কি? কারণ হলো পানি কম। পানি কম এই জায়গায়। হ্যাঁ, পানি কম, এই কারণে আমরা যেটির লোকে বিকতে পারি না। আচ্ছা, আর ভাটা যেহেতু এখন হ্যাঁ, এখন বাটা, একবারে বাটা, লো ওয়াটার, লো টাইট। যেহেতু এখন লো টাইট, একদম সর্বনিম্ন ভাটা, তাই এখানে বার্থিং করা সম্ভব হয়নি। মানে যেটির কাছে পানি নেই। আর বারাউলিয়া জাহাজের ড্রাফট প্রায় কত মিটার? আমাদের তো ডাবের সমস্যা নেই। লঞ্চের তো ড্রাফট বেশি আপনাদের। হ্যাঁ, লঞ্চের চেয়ে ড্রাফট বেশি বারাউলিয়া জাহাজের। আর এই জন্য বার্থিং করা সম্ভব হয়নি মনপুরা ঘাটে পুরোপুরি, যার কারণে একটু ডিস্টেন্স আছে, মানে ঘাট থেকে একটু দূরে দাঁড়ানো বারাউলিয়া জাহাজটি। সো মনপুরা ঘাটে যেহেতু পানি নেই, ঘাটে নাব্যতা কম, যার কারণে এই যে স্পিড বোটের সাহায্য নেওয়া হচ্ছে যাত্রীদেরকে জাহাজে ওঠানোর জন্য। আপনারা যদি ভালোভাবে একটু খেয়াল করেন, জাহাজ কিন্তু একদম এই জায়গাটাতে মাটি, মানে পানি কম, যার কারণে জাহাজ সাইড বার্থিং করতে পারেনি। বারাউলিয়া জাহাজ কিন্তু লঞ্চের মতো না, সোজা বার্থিং করবে। সাইড বার্থিং করা ছাড়া উপায় নেই বারাউলিয়া জাহাজের, কিন্তু সাইড বার্থিং করতে পারেনি। আর এখন একদম আপনারা যদি খেয়াল করেন, নদীর পার কত, মানে পানি কতটা নিচে নেমে এসেছে। আর এই যে দেখতেছেন যে স্পিড বোটে যাত্রীদেরকে নেওয়া হচ্ছে। এই যে যাত্রীগুলো যাবে, এই যাত্রীদেরকে স্পিড বোটের মাধ্যমে ওঠানো হচ্ছে। স্পিড বোট তাদেরকে আবার এই বারাউলিয়া জাহাজে উঠিয়ে দিবে। তা আপনাদেরকে একটু ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। বারাউলিয়া জাহাজের একদম পেছনে যে একটা গেট আছে, সেই গেট দিয়ে স্পিড বোট থেকে অনেক কষ্ট করে যাত্রীদেরকে উঠতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে স্পিড বোট থেকে গেটের উচ্চতা অনেক বেশি। আর বারাউলিয়া জাহাজের যে স্টাফ, তারা যাত্রীকে টেনে উঠাচ্ছেন। এটা একটা চরম ভোগান্তিও বলা যায়, নাব্যতা সংকটের কারণে যাত্রীদেরকে খুব কষ্ট করে উঠতে হচ্ছে। বারাউলিয়া জাহাজের ভিতরে প্রবেশ করতে হচ্ছে খুব কষ্ট করে। সো মনপুর ঘাটে যেহেতু পানি নেই, পানি না থাকায় এখন বারাউলিয়া জাহাজ থেকে মনপুরা ঘাটের কিছু যাত্রী নামলো এই স্পিড বোটের মাধ্যমে। স্পিড বোটকে এই নদীর পাড় থেকে টেনে, রশির মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হলো নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে যাত্রী নামার জন্যে।
তো আপনারা যদি একটু ঘাটের অবস্থানটা দেখেন, ঘাট একদম মাটির উপরে, পানি নেই। তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, যাত্রীদের মাটি পাড়িয়ে মানে ব্যাগ কাদা পাড়িয়ে তারপর নামতে হচ্ছে। তো অবশেষে মনপুরা থেকে চলে যাচ্ছে লঞ্চ। আর মনপুরা ঘাটে প্রায় 40 মিনিটের মতো সময় ছিল, কারণ ঘাটে ভিড়তে পারেনি, স্পিড বোট দিয়ে যাত্রী ওঠানামা করাতে হয়েছে, যার কারণে মনপুরা ঘাটে অনেকটা দেরি হয়েছে। তো এরপরে ঘাট হলো মনপুরা ঢালচর, তারপরে চলে যাবে হাতিয়া। তো দেখা যাক ঢালচরে সম্ভবত পানি আছে, ওখানে মনে হয় নাব্যতার সংকট হবে না। তো এখান থেকে ঢালচর যেতে সময় লাগবে সর্বোচ্চ, যেটা মাস্টার বললো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো মনপুরাকে রেখে চলে যাচ্ছে। আর ঢালচর সম্ভবত ঢালচর এই দিকটাতে চলে যাবে ঢালচর। আর ঢালচর এখান থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না। এখন বেলা 12টা 27 বাজে। মনপুরা ঢালচরে চলে আসলো বারোয়ালিয়া জাহাজ। আর মনপুরা ঢালচর দেখতে পাচ্ছেন, মানে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। সো ওখানে দূরে কিছু জনবসতি দেখা যাচ্ছে, অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওটা কোন। আর এখানে এই লঞ্চ ঘাটটি নাকি নতুন হয়েছে যতটুকু জানতে পারলাম। সো আপনাদেরকে এই যে ড্রোন উড়ালাম, মানে ড্রোন আমাকে একজন সাহায্য করতেছেন, ছাপড়ি শুভ। সো ওই দেখতে পাচ্ছেন যে ছাপড়ি শুভ, সে ছাপড়ি শুভ আমাকে সাহায্য করতেছে আমার ড্রোন উড়াতে। তো সে আপনাদেরকে এই ঢালচরের একটি ফুটেজ নিচ্ছে আমার ড্রোনে, তো সেটাই আপনাদের এখন দেখাবো। তা আপনারা দেখতেছেন যে ঢালচর লঞ্চ ঘাটে বারোয়ালিয়া জাহাজ বার্থিং করতেছে। আর এই ঢালচর হলো মনপুরার একটি ইউনিয়ন। আর এই ঢালচরে প্রায় 10 থেকে 12 হাজার মানুষের বসবাস। আর এই জায়গার মানুষের চট্টগ্রামে যাতায়াত করার এখন একটাই মাধ্যম, সেটা হলো এই বারোয়ালিয়া জাহাজ। বারোয়ালিয়া জাহাজের মাধ্যমে এই জায়গার মানুষ, এই ঢালচরের মানুষরা চট্টগ্রামে যাতায়াত করতে পারবে। সো ঢালচর থেকে বের হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে এমভি বারোয়ালিয়া জাহাজটি। আমাদের নেক্সট স্টপেজ হলো হাতিয়ার নলচিরা ঘাট। সো আমাদের হাতিয়া নলচিরা, আমি হাতিয়া থেকে চট্টগ্রামে একটা ভিডিও করেছিলাম, হয়তো আমরা আপনারা সেই ভিডিওতে হয়তো বা হাতিয়ার নলচিরা ঘাটটি দেখেছেন। সেই হাতিয়া নলচিরা ঘাটে যাব, তারপর সেখান থেকে তারপর সরাসরি চট্টগ্রাম চলে যাব। সো এই নলচিরা মানে মনপুরার যে ঢালচর লঞ্চ মানে জায়গাটা ভালোই লাগলো বেশ। সো আমরা এখন এই দিক দিয়ে চলে যাব। সো এই ঢালচর থেকে হাতিয়ার যে নলচিরা, সেই নলচিরা যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট। সো এখন যেহেতু বাজতেছে 12টা 36, আশা করতেছি আমরা 1:30টার মধ্যে সেখানে চলে যাব। আর যদি সেখান থেকে 1:30টায় ছাড়ে তাহলে আমাদের 6:30 বা 7:45-7টার মধ্যে আমরা পৌঁছে যাব হয়তো চট্টগ্রামে ইনশাল্লাহ। তো আপনাদেরকে এখন বারোয়ালিয়া জাহাজের ইঞ্জিন রুমে নিয়ে যাব, ইঞ্জিনগুলো একটু দেখাবো। এটার হর্স পাওয়ার হলো প্রায় 818 হর্স পাওয়ার, আর আরপিএম হলো প্রায় 1000। সো এদের দুইটা ইঞ্জিন, এ হলো একটা ইঞ্জিন আর এ হলো আরেকটা ইঞ্জিন। সো এ হলো ইঞ্জিন 6 সিলিন্ডারের ইঞ্জিন। তো এরকম ইঞ্জিন হলো দুইটা, আর এটা হলো গিয়ার বক্স। আর এরও ইঞ্জিনের ডিসপ্লে। সো এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, এটার কাজটা কি?
এটা হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটার এখানে রিজার্ভ করে উপরে সার্ভিস দিচ্ছি। মানে এখানে পানিটা Reserve করে? রিজার্ভ থাকে, উপরে আর কি টাঙ্কিতে দেন, তারপরে এটা ওয়াশরুম গুলোতে যায়। হ্যাঁ, আর ওই সি ওয়াটার ট্যাঙ্ক ওটা কি? ওটা হচ্ছে এটা সেম, মানে হঠাৎ আমাদের যদি ফ্রেশ ওয়াটার শেষ হয়ে যায় তাহলে আমরা সি ওয়াটার নদীতেই যাই না, তো আমরা সবসময় ফ্রেশ ওয়াটার দিয়ে ইউজ করাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে নদীর পানি উপরে নেয়। নদীর পানি যদি আর এটা হলো ফ্রেশ পানি। আমাদের ফ্রেশ ওয়াটার শেষ হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমরা সি ওয়াটার এটা ইউজ করি। Sea water use এটা তো করি। এমনিতে ইউজ করি না সি ওয়াটার। এমনি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা সবসময় নদীর বাইরে থেকে পানি এনে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশরুম টশরুম ওগুলো তো সবগুলো ফ্রেশ ওয়াটার দিয়ে আমরা এখানে পানি। হ্যাঁ, আচ্ছা। আর এগুলো হলো সেই মোটর AC 1 AC 2। এটা কি AC 1? হ্যাঁ সেন্টার এসি পাস। আচ্ছা, সেন্ট্রাল AC পানির পাম্প। এটাও পানির পাম্প নাকি? আচ্ছা, সি ওয়াটার পাম্প। আর পেছনে ফায়ার হোস, মানে তাদের সেফটি ইকুইপমেন্ট একদম টপ ক্লাস, কারণ এটা যেহেতু এটা সি ক্লাস জাহাজ, তাই মানে সি ক্লাসে সকল শর্ত মেনে এই মানে তৈরি করা হয়ে থাকে এই ইঞ্জিন রুমগুলো, তারপরে পুরো জাহাজটিকে ওভাবেই তৈরি করা হয়ে থাকে। এটা হলো এয়ার ট্যাঙ্ক। এখানের যে বাতাস, এই বাতাসটা প্রেশার দিলে তখন এই যে ইঞ্জিন দেখতেছেন, মানে ইঞ্জিনটা তখন চালু হয়। আর ইঞ্জিন তো দেখালাম, ইঞ্জিন হলো দুইটা 818 হর্স পাওয়ারের উইচাই। আমরা এই মুহূর্তে হাতিয়ার সুকচর অতিক্রম করতেছি। আর হাতিয়ার সুকচরে দেখা যাচ্ছে যে চরের উপরে উঠে আছে তাজউদ্দিন আহমেদ জাহাজ। এই জাহাজটি চট্টগ্রাম থেকে হাতিয়ার রুটে চলাচল করে, হাতিয়ার নলছিরা থেকে। তো জাহাজটিকে এভাবে চরে উঠিয়ে রাখার কারণ হলো জাহাজটিতে নাকি কাজ করা হচ্ছে, আমি যেটা এই বারোইলা জাহাজের মাস্টার থেকে জানতে পেরেছি। তো এটা জাহাজটিকে নাকি এভাবে, মানে বলতে গেলে চরে উঠিয়ে এটা ডকিং সিস্টেম করা হয়েছে। তো এভাবে নাকি তারা কাজ করাচ্ছে জাহাজে। সো এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি আসলে এভাবে দেখিনি কাজ করতে, যে জাহাজ এভাবে কাজ করে। কারণ দেখি যে ড্রাই ডকে, যদিও এখানে হাতিয়ার এখানে ডক নেই। আর আরেকটি বিষয় হলো যে এই জাহাজকে তো চট্টগ্রামে কাজ করানো যায়, তাহলে আবার এখানে হাতিয়ার এই সুকচরে কেন উঠাতে হবে? সো আই ডোন্ট নো এটা আসলে কোনটা সঠিক কোনটা ভুল। সো আমাদের আর সময় লাগবে প্রায়, আমাদের আর 20 মিনিটের মতো সময় লাগবে। আগামী 20 মিনিটের মধ্যে আমরা নলছিরায় পৌঁছে যাব। আর এই জায়গাটা হলো সেই জায়গা, এই যে ঢাকার বিভিন্ন, মানে ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, তারপর সিলেট, তারপর বরিশাল, যে কোনো জায়গায় যে এই যে মালবাহী যে লাইটার জাহাজগুলো যে ঢুকে, সব কিন্তু এই চ্যানেল দিয়ে ঢুকে, এই নলছিরা চ্যানেল দিয়ে ঢুকে সবাই চট্টগ্রামে চলে যায়। এখান দিয়ে সবাই আসা যাওয়া করে। অ্যাঙ্কর করবো ঘোরায়, এই যে টি2 জাহাজটা স্টপ করা আছে সম্ভবত, ডাউনলোড করতেছে। আমি ওনাকে ডাকছিলাম আবার। সো নলছিরা ঘাটে চলে এসেছে বারোইলা জাহাজ। আর নলছিরা যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে কিন্তু সরাসরি বার্থিং করতে পারবে না, মাঝখানে লঞ্চ ঘাট থেকে কিছুটা দূরে নোঙ্গর করবে। এই যে হাতিয়া ঘাটের কাছে আমি এই যে প্রিমিয়ারের জাহাজের পিছনে ঘোরায় অ্যাঙ্কর করবো। আপনি যদি এখানে অ্যাঙ্কর করতে চান, যদি ঘুরাতে চান, অবশ্যই অবগত করবেন। আপনার পিছনে বারোয়ালি আছে আমার। আচ্ছা ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আপনার তো স্পিড কম আছে, এর জন্য ডাকছিলাম আর কি। ওকে, ধন্যবাদ। যেহেতু নদীর মাঝখানে বার্থিং করবে, তাই এই যে সামনে যে নোঙ্গরে থাকা যে জাহাজগুলো আছে, লাইটার জাহাজ, সেই লাইটার জাহাজের একটির সাথে যোগাযোগ করে নিলেন, কনফার্মেশন করে নিলেন যে উনি বারোইলা জাহাজে বার্থিং করতেছে। বসুন, অ্যাঙ্কর স্টেশনে থাকেন, স্ট্যান্ড বাই রাখেন অ্যাঙ্কর। এই আমরা আর কিছুক্ষণ পরে অ্যাঙ্কর করবো, ঠিক আছে? আর কত ক্যাবেল দিতে হবে আমি আপনাকে জানাবো, কত ক্যাবেল চেঞ্জ দিতে হবে আপনাকে আমি পরে জানাবো। ঠিক আছে স্যার, আমি ওয়াটার লেভেল করি। আর যে জাহাজের যে ক্যাপ্টেন, উনি
ওয়াকিটকির মাধ্যমে উনি কথা বলে নিলেন অ্যাঙ্করে, যেহেতু অ্যাঙ্কর করা হবে তাই অ্যাঙ্কর যিনি করবেন তার সাথে যোগাযোগ করে নিলেন। চলে আসলাম হাতিয়ার নলছিরা। এখন নলছিরাতে আমাদের জাহাজ নোঙ্গর করবে। সো আর মূলত ট্রলার দিয়ে যাত্রী উঠানো হবে। আর ওই যে ওটা হলো নলছিরা ঘাট। হ্যাঁ, ওই যে হলো নলছিরা ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারে লোক উঠতেছে, মানে সো এখন নোঙ্গর করবে, নোঙ্গর করার পর আর কি ছেড়ে যাবে। তো নলছিরা থেকে ছেড়ে সরাসরি একদম চলে যাবে চট্টগ্রাম। অ্যাঙ্কর করা শেষ। একদম নদীর নিচে চলে গেছে। নদীর নিচে গিয়ে মাটির সাথে শক্ত করে আটকে রাখবে জাহাজটিকে এই অ্যাঙ্করের মাধ্যমে। তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এমভি বারোলে এই জাহাজটি একদম নদীর মাঝখানে নোঙ্গর করে দাঁড়িয়ে আছে। আর ট্রলারের মাধ্যমে এই বারোইলা জাহাজে যাত্রীরা ওঠানামা করতেছে। আর বারোইলে যেহেতু এখন পানির টান অনেক, মাঝখানে পানির স্রোত অনেক, যার কারণে যেহেতু স্রোত অনেক তাই একটি ইঞ্জিন চালিয়ে রেখেছে বারোইলা জাহাজ, যেন ব্যালেন্স করতে পারে, নোঙ্গরে যেন কোনো অ্যাঙ্করে যে কোনো যেন সমস্যা না হয়। সো যাত্রীরা নামলো, কিছু যাত্রী উঠলো, কিছু যাত্রী নামলো, চলে যাচ্ছে ওনারা। আর এই নলছিরা ঘাটে বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট ট্রলারে কিছু যাত্রী আসলো, যাত্রী উঠলো, কিছু যাত্রী এখানে নামলো, চলে যাচ্ছে এখন যাত্রী নলছিরায়, মানে নলছিরা ঘাটে। সো আমরা এখন সরাসরি চলে যাব, একদম ডিরেক্ট আমরা এখন চট্টগ্রাম চলে যাব। আমাদের যাত্রা শুরু হলো চট্টগ্রাম উদ্দেশ্যে। ঘড়িতে এখন 1:27 বাজতেছে। সো দেখা যাক কয়টা বাজে পৌঁছায়। তো মাস্টার যেটা বললো যে 6টা অবধি পৌঁছাতে পারে, সন্ধ্যা 6টা বাজবে হয়তোবা। আছি এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে, এখন পুরো বঙ্গোপসাগরে আছি আমরা। মেঘনা নদী শেষ করে আমরা বঙ্গোপসাগর ধরে এখন চলতেছি কর্ণফুলী নদীতে আমরা কর্ণফুলী নদীতে প্রবেশ করব, তারপর চট্টগ্রামে পৌঁছে যাব। ভাই আমাদের টাইম লাগবে কতক্ষণ? তো আমরা এখন যেই পজিশনে আছি, এখন 4টা বাজে, তার মানে আরো 2.5 ঘন্টার মতো সময় লাগবে, যেটা ক্যাপ্টেন বললেন যে সন্ধ্যা 6:30 বাজবে পৌঁছাতে। তা আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আছি। বঙ্গোপসাগর, তো আমরা সাঙ্গুতে আছি। বঙ্গোপসাগর এই ডান পাশে সাঙ্গু গ্যাস ফিল্ড আছে। আর এই দেখতে পাচ্ছেন যে আমরা ঘোলা, মানে সমুদ্রের পানি, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, এই যে আমি জাহাজটি বর্তমানে ঘোলা পানির উপরে আছে সমুদ্রের। আর একটু সামনে পানি একটু পরিষ্কার হয়ে যাবে, মানে একটু নীলচে টাইপের রং, মানে কালারের পানি আপনারা দেখতে পারবেন। এর কারণ হলো মূলত এই জায়গায় যে ঘোলা পানি, এই জায়গায় সমুদ্রের গভীরতাটা কম। আর যে জায়গায় আপনারা একটু পরিষ্কার সমুদ্রের পানি দেখতেছেন, ওই জায়গায় দিয়ে সমুদ্রের গভীরতাটা একটু বেশি। এই মুহূর্তে
বলতে আমরা চট্টগ্রাম যে আউটার নোঙ্গর আছে সেই আউটার নোঙ্গরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু গত মানে এখন 5:14 বাজতেছে। তো গত বলতে গেলে 15 মিনিট আগে থেকে বাতাস শুরু হয়েছে। বাতাসটা বাম পাশ থেকে অনেক চাপ দিচ্ছে, আর বাতাসের গতি এখন ঘন্টায় প্রায় 15 নটিক্যাল মাইল। আর সাগরে একটু ঢেউ বেড়েছে, বেশ ভালোই রোদ করতেছে। মানে জাস্ট হঠাৎ করে সাগর অনেক উত্তাল হয়ে যায়, মানে সাগরে ঢেউ বাড়ে, উত্তাল হয়ে যায় অনেক, কারণ বাতাস বেড়েছে। আর বাতাসের চাপটা হলো এই পাশ থেকে বাতাসটা চাপ দিতেছে। আর আমরা আরেকটু সামনে গেলে আমরা বড় বড় যে মার্চেন্ট শিপ গুলো আছে বহিনঙ্গরে, সেগুলো দেখতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন ছাপড়ি আমার ইনস্টা 360 দিয়ে সে ভিডিও বানাচ্ছে ছাপড়ি। আপনারা যদি মনে করেন ইউনিক শুভ ছাপড়ি, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মানে হঠাৎ করে প্রচন্ড ঢেউ, ভালোই ঢেউ হচ্ছে। যদিও ক্যাপ্টেন বলতেছে এটা নর্মাল, মানে এটা নাকি খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর ইফতার সময় হয়ে যাচ্ছে, দেখি ইফতারের জন্য ওনাদের কি আয়োজন আছে, মানে ইফতার কোনো প্যাকেজ কিছু আছে কিনা। যদিও যাত্রী নাই এখন, ওনারা ইফতার যাত্রীদের জন্য ওনারা যাত্রীদের জন্য কি ইফতার করেছে। ভাই ইফতার কি করছেন ভাই? তো আমরা চট্টগ্রামের আউটারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে, একদম দূরে অনেকগুলো মার্চেন্ট জাহাজ নোঙ্গর পড়ে আছে। আর এই এএস ডিসপ্লেতে বারোলে জাহাজের ক্যাপ্টেন সেই জাহাজগুলোর ইনফরমেশন দেখতেছে এই এএস ডিসপ্লেতে। ডিসপ্লেতে ইনফরমেশনটা কিভাবে দেখেন? আচ্ছা, এআইএস শিপ কারসার রয়্যাল, হ্যাঁ স্পিড হলো ওর 10 নটেও আসছে, 10 নটে ও 184 কোর্সে আসতেছে। যাও তুমি যাও, ও পিছন দিয়ে যাবে। ওকে, সামনে একটি জাহাজ আছে যেটা 10 নটিক্যাল মাইল গতিতে আসতেছে। সো সেই ইনফরমেশনটা এই এআইএস ডিসপ্লেতে দেখা যায়। আমি আমি বোটকাপ এমবি স্টার রয়্যাল দিস ইজ এমবি passenger ship Barolia. Please you alter your course and go from my stern. MV Star Royal. This is passenger ship MV Barolia. I am your starboard bow. Please pass from my stern. ওকে, একটি ফরেনার শিপের সাথে মানে মার্চেন্ট শিপের সাথে কথা বলতেছেন 12 চ্যানেলে, 12 চ্যানেলে। MV Star Royal. This is MV Barolia. This is passenger ship Barolia. Okay. Please alter your course and pass from my stern. Thank you. Roger. একটু জানে কথা বলেন কার সাথে? স্টার রয়্যালের সাথে। ওই জোটা? হ্যাঁ। ওকে, সো উনি বারোলা জাহাজের ক্যাপ্টেন। এই যে জাহাজটি দেখতেছেন স্টার রয়্যাল, এই জাহাজটির সাথে কথা বললো মাত্র। তো এই জাহাজটি সম্ভবত চিটাগাং এ ঢুকবে না? চিটাগাং যাচ্ছে না, বাইরে। ও বাইরে কি চলে যাচ্ছে এখন? হ্যাঁ চলে যাচ্ছে। আচ্ছা, এই জাহাজটি চট্টগ্রাম থেকে এখন চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে জাহাজটির
হাইট অনেকটা বেশি, ড্রাফট অনেক বেশি, কারণ হলো জাহাজটি মালামাল আনলোড করা শেষ, যার কারণে তার এখন ড্রাফট অনেক বেশি বেড়ে গেছে, ফ্রিবোর্ড বেড়েছে, অর্থাৎ এই জাহাজটা এখন খালি, এই জাহাজটা এখন চলে যাচ্ছে। তো এই জাহাজের সাথেই মূলত এই বারোলিয়া জাহাজের যে ক্যাপ্টেন এই VHF এর 12 চ্যানেলে তার সাথে যোগাযোগ করে নিলেন। তো তাকে কোর্স চেঞ্জ করতে বলেছে, আর সেও কোর্স চেঞ্জ করে এখন তার ডিরেকশন চেঞ্জ করে সে চলে যাচ্ছে। সো স্টার রয়্যাল এই জাহাজটি বাংলাদেশে তার মালামাল আনলোড করা শেষ, আনলোড করে এখন সে চলে যাচ্ছে। কত বড় জাহাজ! চট্টগ্রামের আউটারের কাছে যেটা বললাম যে অনেকক্ষণ ধরেই ভালোই রোলিং করতেছে। সো সামনে একটি অয়েল ট্যাঙ্কার দেখা যাচ্ছে, অয়েল ট্যাঙ্কার জাহাজটি বেশ ভালোই রোলিং করতেছে। আর কোন একটি লোড জাহাজ থেকে এই অয়েল ট্যাঙ্কার জাহাজটি তেল নিবে। আর দেখতেই পাচ্ছেন নোঙ্গরে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে পণ্য মানে মালামাল আনলোড করার জন্য অপেক্ষায় আছে। তো এই জাহাজগুলো চট্টগ্রাম বন্দর পর্যন্ত যেতে পারে না, তার কারণ হলো চট্টগ্রাম বন্দরে যতটুকু পানি দরকার, যতটুকু গভীর পানি দরকার, যতটুকু ড্রাফট দরকার, তো ততটুকু পানি নেই। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে নদীর গভীরতা কম, যার কারণে এই জাহাজগুলো চট্টগ্রাম থেকে বেশ খানিকটা দূরে এভাবেই তাদেরকে নোঙ্গর করে তাদেরকে মালামাল লোড আনলোড করতে হয়। কারণ এই চট্টগ্রাম থেকে যে আউটারে অনেকটা দূরে, এই দূরের এই নোঙ্গরে পানি বেশি, আর এই জাহাজগুলো সেখানে থেকে তাদের প্রোডাক্ট মানে মালামাল যেটাই হোক লোড আনলোড করতে খুব সুবিধা হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি জাহাজ দেখতে পাচ্ছেন, এই জাহাজের মানে বোর্ডের সাথে দুইটি ছোট লাইটার জাহাজ দেখা যাচ্ছে, যে লাইটার জাহাজগুলোতে পণ্য খালাস হচ্ছে। পণ্য খালাস এরকম ছোট ছোট লাইটার জাহাজে পণ্য খালাস করে এই ছোট ছোট লাইটার জাহাজগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই লাইটার জাহাজের মাধ্যমে নিয়ে যায় তাদের মালামালগুলো। তো আমার সামনে একটি জাহাজ, তেলের জাহাজ, এটা খালি একটি জাহাজ, খালি তেলের জাহাজ আনলোড। তো হয়তো তেল নিতে কোনো তেলের জাহাজের কাছেই যাচ্ছে। তো ভালোই রোলিং করতেছে ওই জাহাজটি। আর এই মুহূর্তে চট্টগ্রাম আউটারে প্রায় 15 নট গতির বাতাস আছে, 15 নটিক্যাল মাইল গতির। আর সাগরও কিছুটা, নদীও কিছুটা উত্তাল। আমরা সম্ভবত কর্ণফুলী নদীতে এখন প্রবেশ করেছি, কর্ণফুলী নদীও বেশ উত্তাল। আর আমাদের আর বেশিক্ষণ নাকি সময় লাগবে না, প্রায় আমরা ঘন্টাখানেকের মধ্যে নাকি পৌঁছে যাব। 5:40 বাজে, ইফতারও শুরু হয়ে যাবে একটু পরে। তো আমার জাহাজের সামনে একটি জাহাজ দেখা যাচ্ছে, জাহাজটি সম্ভবত গ্যাসের জাহাজ, দেখে মনে হচ্ছে গ্যাসের জাহাজ, LNG গ্যাস মানে LPG গ্যাসের জাহাজ। হরিজন 1 এই জাহাজটি নোঙ্গর করে আছে। তো চট্টগ্রামের এই জায়গায় আউটারে আসলে এরকম অনেক জাহাজ দেখা যাবে। এখন আমরা যখন কর্ণফুলী নদীর ভিতরে প্রবেশ করব তখন হয়তো সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন অনেকগুলো জাহাজ ঢুকবে, বের হবে, অনেক কিছুই দেখা যেত। তো সেটা এখন দেখানো সম্ভব হবে না হয়তোবা আলোক স্বল্পতার কারণে। যেটা আপনাদেরকে আমি সুন্দরভাবে আমি যখন হাতিয়া তাজুদ্দিন আহমেদ হাতিয়া থেকে চট্টগ্রামে যে একটা ভিডিও করেছিলাম, হয়তো সেটা আপনাদেরকে দেখাতে পেরেছিলাম। তো বঙ্গোপসাগরের বুকে খুব সুন্দর করে সূর্য এখন ডুবে যাচ্ছে, আর ইফতারের সময় হয়ে আসতেছে। সো ইফতার নিয়ে একটু টেনশনে ছিলাম। আর এই যে হলো ইফতার, এই ইফতারগুলো
এই যে জাহাজের ক্যাপ্টেন আঙ্কেল আমাদের জন্য এই ইফতারগুলো ব্যবস্থা করেছে। এমনিতে কিন্তু যাত্রী কম, যার কারণে অফিসিয়ালি মানে জাহাজের ক্যান্টিনে কোনো ইফতার ব্যবস্থা করা হয়নি, মানে কোনো ইফতার আয়োজন করা হয়নি। তো এটা হচ্ছে জাহাজের যে যারা কাজ করে, মানে যারা স্টাফ কর্মকর্তা তাদের জন্য যে ইফতার, সেখান থেকে আমরা যেহেতু দুইজন, তাই আমাদের দুইজনের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছে। যাক আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু আরো একটি জাহাজ দেখা যাচ্ছে নকর করে আছে আউটারে, আর আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এই সোজা ঢুকে যাব। চট্টগ্রাম থেকে একটি ফিশিং জাহাজ গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যাচ্ছে। তো এটি হলো একটি ফিশিং বোট। তো গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে তারপর তারা চট্টগ্রাম চলে আসে। চট্টগ্রাম এসে তারা মাছ আনলোড করে পুনরায় আবার চট্টগ্রাম থেকে তারা আবার এই গভীর সমুদ্রে তারা মাছ ধরতে চলে যায়। আছে এখন কর্ণফুলী নদীতে। আমরা চট্টগ্রামের ভিতরে প্রবেশ করেছি, আর সামনে এগুলো হলো সব চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের লাইট, আর চট্টগ্রাম বন্দরের এরকম মানে চট্টগ্রাম বন্দরে যে আলোকিত, সে আলোকিত বেশ সুন্দর লাগতেছে এই কর্ণফুলী নদীর পরিবেশটা। আর বেশ ভালোই বাতাস আছে। আর চট্টগ্রাম বন্দরে অনেকগুলো ভেসেল আছে, যে ভেসেলগুলো মালামাল লোড আনলোড করতে এসেছে চট্টগ্রাম বন্দরে। তো আমাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে শেষ গন্তব্যে। তো চট্টগ্রাম বন্দরে দেখতে পাচ্ছেন জাহাজ তার মালামাল আনলোড করতেছে এখন। এখন বাজতেছে সন্ধ্যা 7:19, ছেড়েছিল সকাল 8:15। তো বলতে গেলে 11 ঘন্টার মতো সময় লাগলো, 11 ঘন্টার কিছু বেশি সময় লাগলো। 11 ঘন্টার বেশি সময় লাগলো বেতুয়া থেকে চট্টগ্রাম বন্দর আসতে। আর এটা হলো সদরঘাটের ওয়াটার বাস টার্মিনাল। এই ওয়াটার বাস টার্মিনাল থেকেই এই বেতুয়ার উদ্দেশ্যে জাহাজ প্রতিদিন সকাল 8টায় ছেড়ে যাবে বেতুয়ার উদ্দেশ্যে, এবং বেতুয়া থেকে একইভাবে এই চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে আসবে। তো আপনারা দেখতেছেন যে ওয়াটার বাস টার্মিনাল সদরঘাট। এই ওয়াটার বাস টার্মিনাল সদরঘাট থেকেই আপনারা যারা বেতুয়া যেতে চান চট্টগ্রাম থেকে, তাদেরকে এই ওয়াটার বাস টার্মিনালে চলে আসতে হবে, সদরঘাটের ওয়াটার বাস টার্মিনাল। এই ওয়াটার বাস টার্মিনাল থেকেই ছাড়বে প্রতিদিন জাহাজটি সকাল 8টা বাজে। সো আমাদের যাত্রা শেষ হলো, আর এখন সাইড বার্থিং করতেছে বারোয়লা জাহাজটি। আর সামনে দেখতেছেন জাহানমুনির জাহাজ। এই জাহানমুনির জাহাজ, আপনারা জানেন যে জাহানমুনির একটি জাহাজ সোমালিয়া জলদস্যুরা তারা ছিনতাই করেছিল। সো আমাদের যাত্রা শেষ হলো 11 ঘন্টায়। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। বিদায় নিচ্ছি চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।